বিশ্বের ইতিহাসে আমাদের ভারতবর্ষের আর ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের স্থানটি গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক, ভৌগোলিক ও পর্যটনগত দিক থেকে পশ্চিমবঙ্গ ভারত তথা বিশ্বের দরবারে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই বাংলায় এমন কিছু স্থান রয়েছে যার ঐতিহাসিক গুরুত্ব বিশ্বের ইতিহাসে এক অন্যতম স্থান অধিকারের দাবি রাখে। তেমনি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও তার ঐতিহাসিক গুরুত্ব এই তথ্যচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা। বাংলা তথা ভারতের বিভিন্ন স্থানে প্রাকৃতিক সৌন্দর্য সম্মিলিত প্রচুর স্থান রয়েছে তাদের ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব। আমরা হয়তো সেখানে ঘুরতে যাই, আনন্দ করি, কিন্তু স্থানটির ঐতিহাসিক গুরুত্বের কথা অনেক ক্ষেত্রেই আমাদের অজানা থেকে যায়। বাংলার ইতিহাসে বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময় তাদের রাজত্ব পরিচালনা করে গেছে। তেমনই একটি রাজবংশ হল পঞ্চকোট রাজবংশ, যা আবার ভারত তথা বিশ্বের ইতিহাসে সর্বাধিক সময় ধরে রাজত্ব করা রাজবংশগুলির মধ্যে একটি অন্যতম। এত দীর্ঘ সময় ধরে সগৌরবে রাজত্ব করার পরেও ইতিহাসের পাতায় তা আজ বিস্মৃত। ইতিহাসের অলিন্দে হারিয়ে যাওয়া পঞ্চকোট রাজবংশ ও তাদের রাজধানীর নানান অজানা কাহিনী নিয়ে আমাদের এই তথ্যচিত্র। বাংলার ইতিহাসে বিস্মৃত রাজবংশগুলির মধ্যে এক অন্যতম হল পঞ্চকোট রাজবংশ। পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে এই রাজবংশ প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময়ে পাড়াকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আনুমানিক 926 খ্রিস্টাব্দে মহারাজ কীর্তিনাথ শেখরের রাজত্বকালে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসা হয় বর্তমানের পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত ছোটনাগপুর পাহাড়ের পাদদেশে গড়পঞ্চকোট অঞ্চলে। এই বংশের রাজত্বকাল ছিল 80 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1900 বছর। এত দীর্ঘ সময় ধরে বিশ্বের ইতিহাসে খুব কম রাজবংশই তাদের রাজত্ব পরিচালনা করতে পেরেছিল। কিন্তু কে ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা? কিভাবেই বা গড়ে উঠল তার রাজত্ব? মহারানা জগদেব তিনি তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এবং তীর্থযাত্রা শুরু হন মধ্যপ্রদেশ থেকে, এবং ওনার স্ত্রীর নাম হচ্ছেন বীরমূর্তি, এবং ওনাদের তীর্থযাত্রা মধ্যপ্রদেশ থেকে শুরু এবং ওইখান থেকে ঘুরতে ঘুরতে মানভূমে পৌঁছে যান এবং মানভূমের ঝালদার একটি বট গাছের তলে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এবং সেই সময় তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। এবং জন্মগ্রহণ পর অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ওকে মৃত বাচ্চা বলে জঙ্গলে ফেলে দিয়ে চলে যান ওনাদের তীর্থে। এবং ওই যে আশেপাশে যৌন সর্দারা বসবাস করতো এবং জঙ্গলের মধ্যে বাচ্চাদের দেখতে পেয়ে অবাক হয়ে যায় যে এই পথ দিয়ে কোনো লোকজনের যাওয়া তার পথ নেই, এবং ওইখানে বাচ্চাটি পেরে ওনারা ছিলেন নিঃসন্তান। ওই বাচ্চাটিকে তুলে নেন এবং নিজেদের যথাসময়ে মানুষ করার চেষ্টা করেন। এবং যখন রাজা নিজের রাজ্যকে যখন বনমালী নামে পণ্ডিতকে যখন হাত দেখান, উনি জানতে পারেন যে ওর সন্তান এখনো জীবিত এবং সর্দারদের কাছে মানুষ হচ্ছে। উনি ওইখান থেকে চলেও আসেন ওদের কাছে এবং যথা অর্থ মানুষ করার জন্য যথা অর্থ দিয়ে যান এবং বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে যান না, কারণ রাজাদের একটি অভিশাপ ছিল যে অভিশাপ যদি প্রথম পুত্র রাজার পরিচয় পেয়ে যায় তখন উনি মারা যাবেন। সেই কারণে পুত্রটিকে নিয়ে যান এবং সর্দারদের কাছে মানুষ হয় এবং আস্তে আস্তে ওই পুত্রটির নাম রাখা হয় দামোদর শেখর। এবং ওর শিক্ষা দীক্ষা সবকিছুই ব্যবস্থা করে পেয়ে যান রাজারা, এবং রাজশিক্ষা উনি ওইখান থেকে পেয়ে যান। এই পঞ্চকোট রাজবংশ ও তার অন্যতম রাজধানী গড়পঞ্চকোট অঞ্চলের নামকরণ নিয়ে অনেকের মতে অনেক মতভেদ রয়েছে।
অনেকের মতে এই রাজবংশের প্রতিষ্ঠাতা দামোদর শেখর 5 জন সর্দারের সহায়তায় তাঁর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই রাজত্বের নাম হয় পঞ্চকোট। আর রাজত্বের বা রাজ্যের নামের সাথে সাদৃশ্য রেখে তার রাজধানীর নাম এই রূপ হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অন্য দল ঐতিহাসিকদের মতে এই অঞ্চলে একসময় 5টি দুর্গ ছিল। সেখান থেকেও এই অঞ্চলের নামকরণ এই রূপ হয়েছে বলে তাদের ধারণা। তবে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতটি দেন আর্মেনীয় প্রত্নতত্ত্ববিদ জোসেফ ডেভিড ভেকলার। 1872 থেকে 73 সালে তিনি তার সমীক্ষার মাধ্যমে জানান, এই অঞ্চলের পাহাড়ের উপরে নানাবিধ ইটের সমন্বয়ে গঠিত প্রশস্ত পরিখার বেষ্টিত ও 12 ফুট বর্গমাইল আয়তন বিশিষ্ট একটি দুর্গ ছিল। উক্ত এই দুর্গটির মধ্যে সমীক্ষা করতে গিয়ে তিনি 5টি প্রবেশদ্বারের উপস্থিতি দেখতে পান। সেগুলি আঁক দুয়ার, বাজার মহল দুয়ার বা দেশবাঁধ দুয়ার, খড়িবাড়ি দুয়ার ও দুয়ারবাঁধ নামে অভিহিত। তবে পঞ্চম দুয়ারটির নাম ফলক তখনই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটি পাঠোদ্ধার করা তার পক্ষেও সম্ভব হয়নি। এই 5টি দুয়ার বিশিষ্ট দুর্গটির কারণেও এই অঞ্চলের নাম গড় পঞ্চকোট হতে পারে বলে তিনি মনে করেন। নামকরণের মতবিরোধ যাই থাক না কেন, এই গড় পঞ্চকোট অঞ্চল বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ঐতিহাসিক ও পর্যটনগতভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসুন এবারে আমরা এই সুদীর্ঘ বছর ধরে রাজত্ব করা গড়পঞ্চকোট রাজ্যের রাজাদের নামের তালিকাটা একটু জেনে নেবার চেষ্টা করি। বাংলা তথা ভারত তথা বিশ্বের ইতিহাসে সুদীর্ঘ বছর ধরে রাজত্ব করার পরেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণে এই রাজবংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং অবশেষে 1970 খ্রিস্টাব্দে এই রাজবংশের বিলুপ্তি ঘটে। কিন্তু এই রাজবংশের বিলুপ্তির পিছনে প্রধান কারণ কি ছিল? কিভাবেই বা বিলুপ্তির পথে এগিয়ে গেল এই রাজবংশ? আসুন সেই কথাই আমরা এখন জেনে নেবার চেষ্টা করি স্থানীয় গাইড অশোকের থেকে। 1700 খ্রিস্টাব্দ থেকে শুরু, যখন দিগ্বিজয় শেখর যখন রাজত্ব পান, এবং ওই সময় উনি 6টা বিয়ে করার পরেও সন্তান হয়নি, এবং সেই সময় সিরাজদৌল্লাকে যদি বাংলা রাজত্ব পেতে হয় এবং ওনাকে মানভূমকে পরাজিত করতে হবে, এবং মানভূমকে পরাজিত করা এতটা সহজ ছিল না, কারণ মানভূমের যে পরীক্ষাগুলো পেরোনো খুবই অসম্ভব, এবং পাহাড়ের উল্টো দিকে দামোদর নদ, এবং পাহাড় টপকেও যদি আসতে পারে তখন ওনারা গোপন স্থানে ফেসে যান, এবং সেই হিসাবে পঞ্চকোটকে ওনাদের সরলতা হিসাবে ওদেরকে পরাস্ত করতে হবে। এবং উনি যখন সিরাজদৌল্লা কর্ণাটকে 3 জন কর্ণাটীয় বংশকে এই রাজ্যে পাঠিয়ে দেন, এবং আসেন লালদেওর পুত্র গোপাল দেও এবং তার বোন অলকানন্দ, এবং ওনারা এসে এবং কর্ণাটকের বংশের সঙ্গে এই রাজাদের বিয়ে হয়, এবং সে সময় তার একটি পুত্র সন্তান জন্ম হয়, এবং ওনার বংশের প্রদীপ জ্বলে ওঠেন। এবং সে সময় বর্গীদের হাঙ্গামা চলছিল, বর্গীদের আক্রমণের সম্ভাবনা ইয়েতে এই রাজাদের সঙ্গে এবং আলিবর্দী খানের সঙ্গে একটি চুক্তি হয়, যে চুক্তিতে বলা হয় যে এই রাজাতে যদি মানভূমে যদি অ্যাটাক হয় তাহলে বাংলা থেকে সৈন্য হবে, যদি বাংলায় অ্যাটাক হয় তাহলে মানভূম থেকে সৈন্য যাবে। এবং সে সময় এই রাজাদের সঙ্গে এবং কর্ণাটক বংশের সাথে একটা বিবাদ হয়, কারণ এখানে দিগ্বিজয় যখন মারা যান এবং ওর ভাই বিবাদ হয়ে যাওয়ার কারণে কেন ওই 6 বছরের বাচ্চাটিকে রাজত্ব দিয়ে দেওয়া হয়, এবং তাতে ভাই বিবাদ হয়। এবং সেই সরলতা নিয়ে লালদেওর পুত্র গোপাল দেও
সিরাজদৌল্লাকে জানিয়ে দেন যে এই রাজত্ব পাওয়া এখন অসম্ভব। তখন সিরাজ ফন্দি করে খাটিয়ে দেয় যে বর্গীদেরকে যদি ওখানে গুপ্তপথ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে পুরো রাজত্বটা ধ্বংস হয়ে যাবে, এবং সেই কাজে ওনারা করেন এবং এনারা পত্র লিখেন যে এখানে অ্যাটাক হয়েছে, যে ওইখান থেকে সৈন্য পাঠাও। সেই সময় পত্রটি সিরাজদৌল্লার হাতে পড়ে যায় এবং সেই পত্রটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং ওইখানে বলে যে যদি মানভূমে অ্যাটাক হয় তাহলে মানভূম সৈন্য নেবে না, যদি বাংলা অ্যাটাক হয় তাহলে মানভূম থেকে সৈন্য আসবে না। সেটা সিরাজদৌল্লাহ অপমানিত বোধ করেন এবং এদের উপরে উল্টে অ্যাটাক করে দেন, সমস্ত রাজাকে মেরে ফেলে এবং রানীরা প্রতি সুইসাইড করে। এই বংশটা বাঁচানোর জন্য রাজপুরোহিত উনি তার সমস্ত শক্তি দিয়ে পুত্রটিকে, মানে দিগ্বিজয়ীর পুত্র ছিলেন মুনিলাল শেখর, ওনাকে সুড়ঙ্গ পথ দিয়ে আপনার লালগড় বলে একটি জায়গা আছে ওইখানে প্রথমে নিয়ে যান, ওখান থেকে ছাতনা নিয়ে যান। তার পাশে ছাতনা যাওয়ার পথে আপনার মুনিহারা একটা পড়েন গ্রাম, আগে খুবই বড় জঙ্গল ছিল এবং ওইখানে মুনিলাল শেখর হারিয়ে গিয়েছিল এবং সেইখানে ওই জায়গাটা মানে 6 মাস পরে ফিরে পান এবং ওই বাচ্চাটি ওইখানে নাম রেখে দেয়, মানে ওই জায়গাটার নাম হয়ে যায় মুনিহারা। এবং ছাতনায় গিয়ে ওনার টাইটেল মানে টাইটেলটি চেঞ্জ করা হয়, শেখর থেকে উনি সিংদেও হয়ে ওঠেন, কারণ ওইখানকার রাজা ছিলেন মানে আপনার ছাতনার রাজা ছিলেন আপনার বিবেক নারায়ণ সিংদেও এবং ওনার টাইটেলে এই রাজা মানে পুরো ঘটনা শোনার পর ওনার টাইটেলেই টাইটেল। উনি কি দত্তক নিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, উনি কি দত্তক নিয়েছিলেন? ওই রাজা দত্তক নিয়েছিলেন যে পুত্রটিকে মানুষ করা হোক এবং উনি ওই বাচ্চাটি যখন বয়স 10 হয় উনি তখন ওনার সব মানে ঘটনার ব্যাপারে জানতে পেরে যান এবং উনি ওই মানে রাজত্বকে বলছে আমি এই রাজত্ব আমার রাজত্বে না গিয়ে আমি এই রাজত্বে থাকবো কেন, এবং ওইখানে কি আমাদের প্রজারা কি আমাকে থাকতে দেবে না, এ বলে ওইখানকে প্রতিশ্রুতি নিয়ে মানে সৈন্য নিয়ে এখানে চলে আসেন এবং এখানে গোপালদের সাথে একটা যুদ্ধ হয়, সেখানে গোপালদেব পরাজিত হন এবং উনি আবার পঞ্চকোট রাজত্ব ফিরে পান। ওই এখানকার ইতিহাসটা শুরু হয়েছিল 80 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1972 পরে এদের মানে রাজত্বের কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। এতক্ষণ আমরা পঞ্চকোট রাজবংশ ও তার অন্যতম এক রাজধানী গড়পঞ্চকোটের ঐতিহাসিক কিছু তথ্যের কথা জানলাম। এই গড়পঞ্চকোটে তৎকালীন সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে, বেশিরভাগটাই বর্গী আক্রমণ এবং প্রাকৃতিক কারণে কালের গর্ভে নিমজ্জিত, তবুও তাদের মধ্যে কিছু কিছু আজও মাথা উঁচু করে নির্বাক সাক্ষী হয়ে দণ্ডায়মান। আসুন এবার সেই রকমই কিছু স্থাপত্য সম্পর্কে আমরা জেনে নেবার চেষ্টা করি। কল্যাণেশ্বরী বা কঙ্কালী মাতার মন্দির। এই অঞ্চলের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী বা কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান। মন্দিরের সামনের অংশ কিছুটা অক্ষত হলেও পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কঙ্কালী মাতা ছিলেন পঞ্চকোট রাজ্যের কুলদেবী। এখানে বলে রাখা দরকার, এই মন্দিরের সাথে ও গর্ভগৃহের প্রতিষ্ঠিত কল্যাণেশ্বরী বা কঙ্কালী মাতার বিগ্রহের সাথে বাংলার প্রাচীন সেন বংশের যোগসূত্র রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার প্রাচীন সেন বংশের সাথে যোগসূত্র রয়েছে এই গড় পঞ্চকোটে। পঞ্চকোট রাজবংশের রাজা কল্যাণ শেখর তৎকালীন সেন বংশের রাজা বল্লাল সেনকে তার অপরূপা সুন্দরী কন্যা শ্যামরূপাকে বিয়ে করার প্রস্তাব দেন। এই প্রস্তাবে বল্লাল সেনের কোনো আপত্তি না থাকলেও যৌতুক স্বরূপ কল্যাণ শেখরের দাবি অনুযায়ী সেন বংশের কুলদেবী শ্যামরূপা তার হাতের পবিত্র তলোয়ার এবং কালীঘুড়ি নামে একটি ঘটক তার হাতে তুলে দিতে আপত্তি জানান। এই আপত্তিটি মূলত করেন বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। পরবর্তী সময়ে তার দাবি অনুযায়ী সকল জিনিস সহ কল্যাণ শেখর এবং শ্যামরূপার বিবাহ সম্পন্ন হয়। নববধূকে নিয়ে কল্যাণ শেখর তার রাজ্যে ফিরে এলেন। ফিরে আসার পথে এক দৈববাণী অনুযায়ী এই অঞ্চলের পশ্চিমাঞ্চলে দেবীর একটি মন্দির তৈরি করে সেখানে দেবী শ্যামরূপার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কল্যাণেশ্বরী বা কঙ্কালী মাতার নামে নিত্য পূজাও শুরু করেন।
বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। পঞ্চরত্ন মন্দির। গড় পঞ্চকোটের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির হল পঞ্চরত্ন মন্দির। মন্দিরটির চূড়ায় 5টি শৃঙ্গ দেখা যায়, তাই এই মন্দিরটির এরূপ নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। আবার এই মন্দিরটি রাস মন্দির নামেও অনেকের কাছে পরিচিত। এই মন্দিরটি এই অঞ্চলের একমাত্র মন্দির যা বর্তমানে পূর্ণ সংস্করণের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। মন্দির গাত্রে নিত্যরত মানব মানবী, আলপনা, গাছ ও ফুলে সুসজ্জিত টেরাকোটার অলঙ্করণ আজও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে সংস্করণের ফলে বেশ কিছু টেরাকোটার অলঙ্করণ কালের গর্ভে তলিয়ে গেছে। মন্দির গাত্রে প্রথিত টেরাকোটার কারুকার্য অনেকটাই বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা সৃষ্ট টেরাকোটার কারুকার্যের সাথে সাদৃশ্য। মন্দিরের দক্ষিণ ও পূর্ব দিকে 2টি প্রবেশদ্বার দেখতে পাওয়া যায়। এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। রানীর মহল বা রাজপ্রাসাদ। বর্তমানে রাজপ্রাসাদ বা রানীর মহলের প্রায় কিছুই দেখতে পাওয়া যায় না। এই মহলটির আনুমানিক প্রস্তুতকাল সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি, তবে অনেকের অনুমান অনুযায়ী এটিও অন্যান্য স্থাপত্যের মতোই সমসাময়িক সময়কালে বা তার পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কয়েকটি খিলান, কিছু ধ্বংসপ্রাপ্ত স্তম্ভ, ধ্বংসপ্রাপ্ত কিছু দেওয়ালের অংশ ও প্রবেশদ্বারের একটি অংশ ছাড়া এই মহলের আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই প্রাসাদ বা মহলটি বেশ বড় একটি অংশ জুড়ে অবস্থিত ছিল বলে বোঝা যায়। কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চলের তৎকালীন রাজার 17 জন স্ত্রী ছিলেন। তাদের বসবাসের উদ্দেশ্যেই এই মহলটি প্রস্তুত করা হয়েছিল। এই মহলটি মূলত চুন সুরকির সাথে একটি বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল, যাতে পোড়ামাটির ইটগুলির গাঁথুনি যথেষ্ট মজবুত ও দীর্ঘস্থায়ী হয়, যার সাথে মুঘল স্থাপত্য শৈলীর অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায়, যা দেখে এটা সুস্পষ্ট হয় যে এই অঞ্চলের তৎকালীন রাজাদের সাথে মুঘল সাম্রাজ্যের একটি যোগসূত্রতা ছিল। এই মহলের খিলানগুলি একটি বিশেষ রীতিতে একটি ভিত্তি বেদির ওপর তৈরি করা হয়েছিল। এই খিলানগুলির সামনে জল সংরক্ষণের একটি জলাধারেরও অবস্থান দেখা যায়। তোরণ। আর্মেনিয়ান বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ 1872 খ্রিস্টাব্দে জেডি বেগলার গড় পঞ্চকোট ভ্রমণ করে আখ দুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবাঁধ নামক 4টি তোরণের বর্ণনা করেন, কিন্তু পঞ্চম দুয়ারটির উল্লেখ তিনি করতে পারেননি, কারণ তার আগেই সেই দুয়ারটি কালের গর্ভে নিমজ্জিত হয়ে গেছিল। তিনি দুয়ারবাঁধ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীর হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন। জোর বাংলা মন্দির। গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরের ঠিক সামনাসামনি অঞ্চলে এই মন্দিরটির অবস্থান। ঐতিহাসিক অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে এই মন্দিরটিও 1600 শতকে প্রস্তুত করা হয়েছিল। তবে এই মন্দিরটির প্রতিষ্ঠাতা এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিশেষভাবে সেরকম কিছুই জানা যায় না। অজানা এক মূর্তি ও শিলালিপি। রানীর মহল বা রাজপ্রাসাদের নিকটবর্তী অঞ্চলে ঝোপঝাড়ের আড়ালে একটি তৎকালীন প্রস্তর মূর্তি পড়ে থাকতে দেখা যায়। এই মূর্তিটি তৎকালীন সময়কার কোন দেবতার মূর্তি জানা নেই সেই তথ্য। তবুও বহু ঘটনার, বহু কালের নীরব সাক্ষী হয়ে আজও গড় পঞ্চকোটের বহু না জানা কথা নিয়ে সে নিশ্চুপ রয়েছে সকলের অন্তরালে। এই প্রস্তর মূর্তি একেবারে পার্শ্ববর্তী অঞ্চলে একটি চ্যাপ্টা ও লম্বা ধরনের প্রস্তরখণ্ড দেখতে পাওয়া যায়, যার ওপর অজানা এক ভাষায় বেশ কিছু লেখাও দেখা যায়। এটি কি তাহলে
তৎকালীন সময়কার কোনো শিলালিপি? এর মধ্যেই কি লুকিয়ে রয়েছে পঞ্চকোট রাজবংশ ও গড় পঞ্চকোটের না জানা কথা? হতে পারে। এই গড় পঞ্চকোটের পাহাড়ের ইতি উতি ছড়ানো ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন প্রস্তরখণ্ড আজও বহু ইতিহাসের নীরব সাক্ষী। বহু ঐতিহাসিক তথ্য নিয়ে তারা আমাদের সামনে আজও উপস্থিত, কিন্তু আমরা হয়তো আজও সকল তথ্য উদ্ধার করতে পারিনি। আরও ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে হয়তো এই সকল না জানা তথ্য, না জানা কথা আমাদের কাছে ভবিষ্যতে প্রতিভাত হবে।